আচ্ছা, আজকের ক্লাসে আমরা পড়ব এক্সটেনশন রেঞ্জ অফ পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট। গত ক্লাসে আমরা পড়েছিলাম পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলের ওয়ার্কিং প্রিন্সিপাল, কনস্ট্রাকশন, সাথে একটা ম্যাথ প্রবলেম পড়েছিলাম। আচ্ছা, আজকে আমরা কিভাবে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলের এক্সটেনশন রেঞ্জ করতে পারি সেটা পড়ব। যেটা ভোল্টমিটার এবং অ্যামিটারের জন্য দেখেছিলাম, শান্ট এবং সিরিজ রেজিস্ট্যান্স অ্যাড করা, এটার ক্ষেত্রেও সেম একই। আর এটার জন্য ম্যাথ প্রবলেম পড়ব, কিছু ম্যাথ প্রবলেম আছে, সেই ম্যাথ প্রবলেম করব। আর আমাদের আরেকটা মুভিং কয়েল আছে, সেটা হচ্ছে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট। সো আমরা আজকে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট সম্পর্কেও একটু পড়ব, তাহলে আমাদের মিড পর্যন্ত সিলেবাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা শুরু করছি এক্সটেনশন রেঞ্জ অফ পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট। কিভাবে আমরা পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলের এক্সটেনশন বাড়াবো। কেস ওয়ান কি? শান্ট রেজিস্ট্যান্ট অ্যাড করে। আচ্ছা, a low shunt resistance connected in parallel with ammeter to extend the range of current. কারেন্টের রেঞ্জ বাড়ানোর জন্য শান্ট রেজিস্ট্যান্স প্যারালালে অ্যাড করা হয় অ্যামিটারের সাথে। Large current can be measured using low current rated ammeter by using shunt. এই শান্টটা ইউজ করলে লো কারেন্ট রেটের অ্যামিটারের সাহায্যেও আমরা বেশ লার্জ কারেন্ট, বড় অ্যামাউন্টের কারেন্ট মেজার করতে পারি। আচ্ছা, এরপরে দেখুন এখানে একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে। আচ্ছা, ডায়াগ্রামে কি কি দেওয়া আছে? এখানে একটা মিটারের রেজিস্ট্যান্স দেওয়া আছে, তার প্যারালালে একটা শান্ট রেজিস্ট্যান্স অ্যাড করা আছে। আচ্ছা, মিটারের রেজিস্ট্যান্সকে আমরা আরএম বলছি, আরএম হচ্ছে মিটারের রেজিস্ট্যান্স, আর আরএসএইচ হচ্ছে শান্টের রেজিস্ট্যান্স। আচ্ছা, মিটারের মধ্যে প্রবাহিত কারেন্টকে আমরা বলছি আইএম, আর শান্টের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টকে আমরা বলছি আই অফ এস এইচ। শান্টের অ্যাক্রসের ভোল্টেজকে আমরা বলছি ভি অফ এস এইচ, আর মিটারের অ্যাক্রসের ভোল্টেজকে বলছি আমরা ভি অফ এম। আর যেই কারেন্ট আমরা মাপছি সেই কারেন্টটাকে আমরা বলছি আই। তাহলে আমরা একটু খেয়াল করি, একটা কারেন্ট আই আছে, সেই কারেন্টটা আমাদেরকে মাপতে হবে। সেই কারেন্টটা একটু বড় মাপের কারেন্ট, যার কারণে আমরা কি একটা মিটারের রেজিস্ট্যান্স থাকছে, সাথে একটা শান্ট রেজিস্ট্যান্সও থাকছে। সো মিটারের মধ্যে দিয়ে কিছু কারেন্ট আই এম ফ্লো হচ্ছে, যেটা মিটারের ক্যাপাসিটি, আর বাকি কারেন্টটুকু এই শান্ট এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, যেটাকে আমরা শান্ট কারেন্ট বলছি। আর মিটারের ভোল্টেজকে আমরা বলছি ভিএম, আর শান্টের ভোল্টেজকে বলছি ভি অফ এস এইচ। আচ্ছা, এই দুইটা কন্টেন্ট পরস্পরের সাথে প্যারালাল, ভিএম আর ভি অফ, যেহেতু আর এম আর আর অফ এস এইচ পরস্পরের সাথে প্যারালাল, কোন সার্কিট যদি পরস্পরের সাথে প্যারালাল থাকে তাদের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ সেম হয়। এর কারণে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সেম, ভিএম আর ভি অফ এস এইচ সেম। আচ্ছা, তাহলে সার্কিট আমরা দেখতে পাচ্ছি আর এম আর অফ এস এইচ, আই এম আই অফ এস এইচ, আর যে কারেন্টটা মেজার করতে হবে সেটা হচ্ছে আই। এখন একটু খেয়াল করি, let Rm resistance of the meter, R of SH resistance of shunt, Im current through the meter, I of SH current through shunt. Current to be measured I, যে কারেন্টটা মেজার করতে হবে সেটা হচ্ছে I। আচ্ছা, কি বললাম? প্যারালালে থাকলে তাদের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ সেম হয়, যেহেতু Rm আর R of SH প্যারালালে আছে, সো তাদের মধ্যকার ভোল্টেজ সেম। এই জন্য দেখুন V of M equal V of SH। আচ্ছা, V of M, V equal IR, ওহমের ফর্মুলা থেকে আমরা জানি, তাই VM কে আমরা লিখেছি IM RM। সেম ভাবে V of SH কে আমরা লিখেছি I of SH and R of SH। আচ্ছা, এরপরে কি করেছি দেখুন, এরপর এই IS টা এই পাশে নিয়ে গেছি, আর এই IM টা নিচে নিয়ে চলে এসেছি। আই এর টার্মগুলোকে একদিকে করেছি, আর আর এর টার্মগুলোকে অপর পাশে করেছি। আচ্ছা, এটা করার কাজ হচ্ছে, এরপরে আমরা একটা রিলেশন ডেভেলপ করব এই রিলেশনটার জন্য। তাহলে ভি এম ইকুয়াল ভি অফ এস এইচ, এখান থেকে আমরা পাচ্ছি আর অফ এম
ইন্টু আই অফ এম ইকুয়াল আই অফ এস এইচ ইন্টু আর অফ এস এইচ। এরপরে কি করছি, এই আই অফ এস এইচটাকে নিচে নিয়ে আসছি আর আর এমটাকেও এই পাশে নিয়ে চলে আসছি, যার কারণে আই এর টার্মগুলো এক পাশে থাকছে এবং আর এর টার্মগুলো আরেক পাশে থাকছে। এখন কি করব, এখন আমরা যে সার্কিটটা ড্র করেছিলাম এই সার্কিট থেকে দেখুন সার্কিটের পি নোডটা যদি ফলো করি, এই সার্কিটের পি নোডে এই হচ্ছে পি নোড। আচ্ছা, পি নোডে দেখুন এই আই কারেন্টটা ঢুকছে আর এই আই এম আর আর আই অফ এস এইচ বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এই নোডে কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমাদের কেসিএল অ্যাপ্লাই করলে কি হবে, অ্যাপ্লাইং কেসিএল অ্যাট পি উই গেট আই ইকুয়াল আই এম প্লাস আই এস এইচ, এটা ঢুকছে আর এটা বের হয়ে যাচ্ছে, তাই টোটাল কারেন্ট আই ইকুয়াল আই এম প্লাস আই অফ এস এইচ। আচ্ছা, এখন কি করছি, এখন আমরা এই আইটাকে, এই টোটাল ইকুয়েশনটাকে আই এম দিয়ে ভাগ করে দিচ্ছি। আই এম দিয়ে ভাগ করে কি পাচ্ছি, আই বাই আই এম, তাহলে ইকুয়াল এই আই এম আর আই এম কেটে যে 1 থাকলো 1 প্লাস আই অফ এস এইচ বাই আই এম। এখানে আমরা হচ্ছে আই অফ এম দিয়ে ভাগ করে এরকম পেলাম আই বাই আই এম ইকুয়াল 1 প্লাস আই অফ এস এইচ বাই আই এম। আচ্ছা, এখন দেখুন এই আই অফ এস এইচ বাই আই এম কে আমরা কিভাবে লিখতে পারি, আর এম বাই আর অফ এস এইচ। এখন আমরা এই আই অফ এস এইচ বাই আই এম এর রিপ্লেসে কি লিখবো, আর এম বাই আর অফ এস এইচ। একটু খেয়াল করি দেখুন, এই যে এখান থেকে যে সেম রিলেশনটা পেয়েছিলাম এই মানগুলো, এই পাশের মানগুলো যেহেতু এই দুইটা ইকুয়াল, সো এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। এই জন্য আমরা আই অফ এস এইচ বাই আই এম এর পরিবর্তে কি লিখেছি, আর এম বাই আর অফ এস এইচ। এই লাইনটা কি সবাই বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, এরপরে কি করেছি দেখুন, এরপরে এই আই এম দিয়ে গুণ করে দিয়েছি। আচ্ছা, আই এম দিয়ে গুণ করে কি পেয়েছি আমরা, ফাইনালি আই ইকুয়াল পেয়েছি আই এম 1 প্লাস আর এম বাই আর অফ এস এইচ। এখানে কি বলছি, এই 1 প্লাস আর এম বাই আর অফ এস এইচ কে আমরা বলছি মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। এইভাবে আমরা শান্ট রেজিস্ট্যান্স প্যারালালে অ্যাড করে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলের এক্সটেনশন রেঞ্জ করতে পারি, এক্সটেনশন বাড়াতে পারি। আচ্ছা, আমাদের পরীক্ষায় এরকম প্রমাণ আসতে পারে, প্রুফ দ্যাট ফর পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল I ইকুয়াল আই এম বাই আর অফ এম প্লাস বাই আর অফ এস এইচ। পরীক্ষায় যদি এরকম কোশ্চেন আসে তাহলে আমরা এতটুকু যতটুকু আলোচনা করলাম, ছোট্ট একটা ভাষা আছে, তারপরে সার্কিট ডায়াগ্রামটা একটু ডিটেইলি লিখতে হবে। হ্যাঁ, সার্কিটের প্রত্যেকটা প্যারামিটারের পরিচয় লিখতে হবে, তারপরে প্রত্যেকটা ইন্টু করে এই ছোট্ট ম্যাথটুকু, ছোট্ট ইকুয়েশনগুলো লিখলেই হয়ে যাবে। ইজি না, একদম পারা যাবে না পরীক্ষা আসলে? জি ম্যাম। আচ্ছা পারা যাবে। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে আমরা মাল্টিপ্লায়ার অ্যাড করে এক্সটেনশন রেঞ্জ বাড়াতে পারি। আচ্ছা, পরীক্ষায় হচ্ছে আমি এই দুইটার মধ্যে একটা কোশ্চেন অবশ্যই দিব, এই অ্যামিটারের জন্য একটা আর ভোল্টমিটারের জন্য এখন একটা পড়াচ্ছি, এটা এই দুইটার মধ্যে একটা অবশ্যই আসবে। এই দুইটা একটু ভালো করে আমরা বুঝি সবাই। তাহলে কি, আর এরপরে আসছে হচ্ছে মাল্টিপ্লায়ার। আচ্ছা, এ লার্জ রেজিস্ট্যান্স ইজ কানেক্টেড ইন সিরিজ উইথ ভোল্টমিটার কল্ড মাল্টিপ্লায়ার। ভোল্টমিটারের সাথে একটা বড় মানের রেজিস্ট্যান্স সিরিজে অ্যাড করা থাকে যেটাকে আমরা বলছি মাল্টিপ্লায়ার। A large voltage can be measured using voltmeter of small rating with multimeter with a multiplier. এই মাল্টিপ্লায়ারের সাহায্যে আমরা স্মল রেঞ্জের ভোল্টমিটারের সাহায্যে লার্জ রেঞ্জের ভোল্টেজ মাপতে পারি। তাহলে মাল্টিপ্লায়ার আমরা ভোল্টমিটারের সাথে সিরিজে কানেক্টেড করছি, আমরা মাল্টিপ্লায়ার বা সিরিজ রেজিস্ট্যান্স বলতে পারি। আচ্ছা, তাহলে এখানে একটু আমরা ফিগারটা খেয়াল করি। আচ্ছা, এখানে রেজিস্ট্যান্স, মিটারের রেজিস্ট্যান্সকে আমরা আর এম বলছি, আর যে সিরিজ যে মাল্টিপ্লায়ারটা অ্যাড করছি তার রেজিস্ট্যান্সকে আমরা আর ই বলছি।
আচ্ছা, মিটারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টকে আমরা আইএম বলছি এবং এই মাল্টিপ্লায়ারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টকে আমরা বলছি আর আই অফ এসই। আচ্ছা, মিটারের অ্যাক্রসে ভোল্টেজকে আমরা বলছি ভিএম আর মাল্টিপ্লায়ার অ্যাক্রসে ভোল্টেজকে আমরা বলছি ভি অফ এসই। আচ্ছা, যেহেতু এটা সিরিজে আছে পরস্পর, তাই সিরিজে করলে কি হয়, সিরিজ কানেকশনে কারেন্ট সেম হয়, তাই আই এম এবং আই অফ এস এইচ দুইটা হচ্ছে সেম। আচ্ছা, সিরিজে আছে তার মানে টোটাল ভোল্টেজটা কি হবে, টোটাল ভোল্টেজটা হবে এই দুইটা সমষ্টি, ভিএম এবং ভি অফ এস এর সমষ্টি। এই হচ্ছে সিম্পল সার্কিট। আচ্ছা, তাহলে দেখুন কি বলছে, লেট আর এম ইকুয়াল রেজিস্ট্যান্স অফ মিটার, আর অফ এস ই রেজিস্ট্যান্স অফ মাল্টিপ্লায়ার, Vm voltage across meter, V of SE voltage across series resistance or multiplier. V to V is the voltage to be measured. V টা হচ্ছে সেই ভোল্টেজ যে ভোল্টেজটা আমাদের মাপতে হবে। তাহলে প্রত্যেকটা প্যারামিটার আমরা পরিচয় জেনে গেছি, এখন আমরা দেখব কিভাবে আমরা এক্সটেনশনটা বাড়াচ্ছি। আচ্ছা, যেহেতু তারা পরস্পর সিরিজে, আর এম এবং আর অফ এস এইচ পরস্পরের সাথে সিরিজে, তাই তাদের কারেন্ট সেম, তার মানে আই এম আর আই অফ এস ই ইকুয়াল। এখানে দেখুন সেই বিষয়টাই লেখা আছে, আই এম ইকুয়াল আই অফ এস ই। আচ্ছা, ওহমের ফর্মুলা থেকে আমরা জানি ভি ইকুয়াল আই আর, তাহলে আই ইকুয়াল কি, ভি ডিভাইডেড বাই আর। তাহলে আমরা আই কে এভাবে লিখতে পারি, আই ইকুয়াল ভি ডিভাইডেড বাই আর, অর্থাৎ আই এম ইকুয়াল ভি এম ডিভাইডেড বাই আর এম। সেম ভাবে আই অফ এস ই ইকুয়াল ভি অফ এস ই ডিভাইডেড বাই আর ই। এখন কি করব, এখন এই ভি ইটাকে, ভি অফ এস ইটাকে নিচে নিয়ে যাব আর আর এমটাকে উপরে নিয়ে যাব। সেম একইভাবে ভি এর টার্মগুলো এক পাশে আসলো এবং আর এর টার্মগুলো আরেক পাশে আসলো। এইটা করার কারণ হচ্ছে আমরা নিচে আরেকটা ভোল্টেজের রিলেশন দেখব, সেই ভোল্টেজের রিলেশনে এই ভোল্টেজের মানটাকে আমরা এই রেজিস্ট্যান্সের মান দিয়ে রিপ্লেস করব এই জন্য। আচ্ছা, এখন কি করব, এখন আমরা কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল অ্যাপ্লাই করলে কি দেখব, টোটাল ভোল্টেজ ভি ইকুয়াল ভিএম প্লাস ভি অফ এসই। আচ্ছা, কেভিএল অ্যাপ্লাই করে দেখছি টোটাল ভোল্টেজ ভি ইকুয়াল ভিএম প্লাস ভি অফ এসই। এখন কি করছি, এই ইকুয়েশনটাকে আমরা ভিএম দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি, ভি ডিভাইডেড বাই ভিএম প্লাস ভিএম বাই ভিএম হয়ে 1 হয়ে গেছে, প্লাস ভি অফ এসই বাই ভিএম। আচ্ছা, একটু আগে আমরা ভি অফ এসই বাই এম এর একটা রিলেশন দেখলাম, ভি অফ এসই বাই ভিএম কে আমরা লিখতে পারি আর অফ এসই বাই আর অফ এম। এখন আমরা এই ভি অফ এসই বাই ভিএম এর পরিবর্তে আমরা লিখব আর অফ এসই বাই আর অফ এম। দেখুন লিখেছি। তাহলে তারপর কি করেছি, এই ভিএমটাকে ওই পাশে গুণ করে দিয়েছি, সাইড চেঞ্জ করে গুণ করে দিয়েছি। আচ্ছা, তাহলে ফাইনালি আমাদের ইকুয়েশন এসছে ভি ইকুয়াল ভিএম ইন্টু 1 প্লাস আর অফ এসই বাই আর এম। এখানে এই ফ্যাক্টরটাকে আমরা বলছি মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। তাহলে ভোল্টমিটারের ভোল্টেজ রেঞ্জ, এক্সটেনশন রেঞ্জ বাড়ানোর জন্য পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, ভি ইকুয়াল ভিএম 1 প্লাস আর অফ এসই বাই আর এম। পরীক্ষা আসলে পারা যাবে ভোল্টমিটারের এটা? ওকে, জি ম্যাম। আচ্ছা, একটু আগে আমরা যে ম্যাথগুলো যে ফর্মুলাগুলো দেখলাম, সেই ফর্মুলা ইউজ করে আমরা এখন একটা ম্যাথ প্রবলেম সলভ করব। সেম ভাবেই শুধু ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই হবে। আচ্ছা, একটু খেয়াল করি, দ্য পয়েন্টার অফ এ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট গিভস ফুল স্কেল ডিফ্লেকশন 20 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, একটা মুভিং কয়েলের ইনস্ট্রুমেন্ট হচ্ছে ফুল স্কেলে ডিফ্লেকশন দেয় হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার, তার মানে তার হচ্ছে ইনস্ট্রুমেন্টের মিটারের কারেন্ট যেটা, সেটা হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা,
the potential difference across the meter when carrying 20 milliampere is 400 millivolt. যখন সেটা 20 milliampere কারেন্ট ক্যারি করছে তখন তার পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 400 মিলিভোল্ট। তার মানে তার মিটারের কারেন্ট বলছে 20 milliampere আর মিটারের ভোল্টেজ বলছে 400 মিলিভোল্ট। আচ্ছা, এখন আমাদের কি বলছে, the instrument to be used 200 ampere for full scale deflection, find the shunt resistance required to achieve this। আচ্ছা, এই 20 মিলি অ্যাম্পিয়ারের অ্যামিটারটাকে আমরা যদি অ্যামিটার দিয়ে যদি 200 অ্যাম্পিয়ারের কারেন্ট মাপতে চাই তাহলে তার শান্ট রেজিস্ট্যান্স কত লাগবে সেটা বের করতে বলেছে। আরেকটা কি বলেছে, if the instrument to be used as voltmeter for full scale reading with 100 volt, find the series resistance connected to it। আবার বলছে যদি এই 400 মিলি ভোল্টের ভোল্টমিটার দিয়ে আমরা 1000 ভোল্ট মাপতে চাই তাহলে তার সাথে সিরিজে কত রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে, সিরিজ রেজিস্ট্যান্সটা সেটা অ্যাড করতে বলেছে, ফাইন সেটা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমাদের ফর্মুলা ছিল এটা, I ইকুয়াল IM 1 প্লাস RM বাই R অফ SH। এখন আমরা IM R অফ M R অফ SH, আমাদের VM এবং IM দেওয়া আছে আর I এর মান দেওয়া আছে। এখান থেকে VM দেখতে পাচ্ছি আমরা 400 মিলিভোল্ট, IM দেখতে পাচ্ছি 20 মিলি অ্যাম্পিয়ার, I হচ্ছে 200 অ্যাম্পিয়ার। আমাদের লাগবে হচ্ছে R অফ SH বের করতে হবে আর লাগবে হচ্ছে RM এর ভ্যালু। সো প্রথমে আমরা RM এর ভ্যালু ক্যালকুলেট করে নিব। আচ্ছা, RM ইকুয়াল কি, VM ডিভাইডেড বাই IM। আচ্ছা, আমরা দেখুন VM বাই RM ক্যালকুলেট করে প্রথমে আমরা VM পেয়েছি, VM কত পেয়েছি, VM পেয়েছি 20 ওহম। আচ্ছা, তাহলে আমরা RM পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই R অফ SH টা বের করা। সবগুলোর মান দেওয়া আছে, I এর মান দেওয়া আছে, IM এর মান দেওয়া আছে, RM তো পেয়ে গেলাম 20। সবগুলোর মান বসালে আমরা R অফ SH পাবো হচ্ছে 2 × 10⁻³ ওহম। ম্যাডাম এখানে তো আমরা গত আগের চ্যাপ্টারের ওই সূত্রটা বসাইতে পারি, আর এটা তো অনেক মানে ম্যাথ তো সেম। জি ম্যাম, ম্যাথ সেম, এখন বুঝবো কিভাবে যে সিএইচও বের করতে বলছে, তো আমরা তো এই সূত্র ব্যবহার না করে ওই আর এসএইচ এর সূত্রটাই ব্যবহার করতে পারি, RM ভাগ M-1। আচ্ছা, RM বাই M-1। আচ্ছা, ওই ক্ষেত্রেও কিন্তু এটাও কিন্তু ওইভাবে একই আসে, কারণ ওইখানে দেখুন এই ফ্যাক্টরটাকে M ধরেছিল তাই না, এটাকে M ধরেছিল যার জন্য M ওই পাশে চলে গেছিল এরকম টাইপের। আচ্ছা, এই ফর্মুলাতে আপনারা ডিরেক্ট হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স বের করতে পারছেন, যে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করলেই হবে, আলটিমেটলি কিন্তু একই। কিন্তু এই ফর্মুলার সাহায্যে আমরা ডিরেক্ট একটা ইকুয়েশন দিয়েই হচ্ছে বের করে দিতে পারি শান্ট রেজিস্ট্যান্সটা। ও, ওখানে যেগুলো লাগতেছিল IM RM সব তো এখানে আবার বের করতে লাগতেছে, তো বা বলাই আছে, তো ওই ক্ষেত্রে তো জি ম্যাম, ওইভাবে আরো সহজ হবে। ওইভাবেই সহজ মনে হচ্ছে। আচ্ছা, ওইভাবেই করবেন তাহলে। আচ্ছা, সেম ভাবে দেখুন ভোল্টমিটারের জন্য একটা হচ্ছে ভি দেওয়া আছে আর ফর্মুলায় আমাদের শুধুমাত্র সিরিজ রেজিস্ট্যান্সটা বের করতে হবে। আচ্ছা, সবগুলো মান দেওয়া আছে, ওভাবে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এখানে সেম ভাবে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এটা আপনাদের হোমওয়ার্ক, এটা হচ্ছে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এখানে আছে মুভিং আয়রন ইজ ভোল্টমিটার লেখা, এটা কি একই হবে? হ্যাঁ, একই হবে। আচ্ছা, মেহেদি আর হচ্ছে আশিক, আপনারা একটু বাসায় চেষ্টা করে দেখবেন ওই ফর্মুলা অ্যাপ্লাই করে আর এই ফর্মুলা অ্যাপ্লাই করে উত্তর সেম আসছে কিনা। একই আসছে না? একই আসার কথা। কোনো পার্থক্য নাই ম্যাম, এখানে RM বের করতেছি, এখানে IM ও দেওয়াই আছে, তারপর এখানে V ও দেওয়া আছে, মানে RM তো উপরে পাইলামই, পাইনি আমি। সূত্র সেম, ম্যাথও সেম হবে, ম্যাথও সেম। ওকে, আচ্ছা, একটা করলেই ম্যাম হবে এখানে যেটা সহজ আরেকটা মনে কথা হয়। আছে ম্যাম, আমি একটা কথা বলি ম্যাম।
এখানে হচ্ছে ম্যাথ তো করা এটা পরের বিষয়, কিন্তু হচ্ছে যে কোশ্চেনে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে আমার মানে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলের কথা বলছে নাকি হচ্ছে ওই যে আগের ম্যাথ করেছি ওইটা না, সেম ভাবে বলা আছে, কিন্তু আমি দেখছি এখন আচ্ছা শুনুন। ওই ম্যাথ গুলো। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই হ্যাঁ। তো হ্যাঁ, আগেও তো পার্মানেন্ট ম্যাগনেট ছিল। আগেও জি জি, পার্মানেন্ট মানে একই ম্যাগনেট ছিল। মানে কোশ্চেন। কারণ আমরা এখন পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করছি কোথায়? পার্মানেন্ট ম্যাগনেট গুলোও কিন্তু ওই অ্যামিটার ভোল্টমিটারের ক্ষেত্রে ইউজ করছি। জি জি এই জন্যই কিন্তু ম্যাথ একই। আপনাদের কাছে যেই ফর্মুলাটা সুবিধা মনে হয় সেটা অ্যাপ্লাই করলেই হবে, একই উত্তর আসবে সম্ভবত। আর কোনো ডিফারেন্স নাই, শুধু ভাষাতেও কিন্তু কোনো ডিফারেন্স নাই, আলটিমেটলি একই, এই রেঞ্জকে এই রেঞ্জে ইউজ করছি। আগেরটাই মনে হয় জি ম্যাম, একবার সেম এম উত্তর ক্যালকুলেট করতে আসতেছে, হতো। উত্তর সেম আসছে, আমি ক্যালকুলেট করলাম আগে। আচ্ছা ঠিক আছে, আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটাই তাহলে করবেন। আচ্ছা, এটা তো বুঝতে পেরেছি না? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। পরীক্ষায় তাহলে আপনাদের হচ্ছে এই যে ভোল্টমিটারের একটা প্রমাণ দিব, এই যে এরকম একটা প্রমাণ দেব ভোল্টমিটার বা অ্যামিটারের মধ্যে, আর ম্যাথ প্রবলেম দিব। এখান থেকে অ্যাকসেপ্ট কম্পালসারি আসতে পারে, আবার অপশনালও আসতে পারে। আচ্ছা, কোশ্চেন তো এখনো বানাইনি, আর একটু সময় আছে, আর একটু আমি একটু এটা একটু পড়িয়ে তারপর ব্রেক দিচ্ছি। তাহলে আমাদের পার্মানেন্ট ম্যাগনেট ইনস্ট্রুমেন্ট শেষ। আচ্ছা, পার্মানেন্ট ম্যাগনেট ইনস্ট্রুমেন্টের একটা লিমিটেশন ছিল কি, সেটা শুধুমাত্র আমরা ডিসিতে ইউজ করতে পারতাম, হ্যাঁ, আমরা এসিতে ইউজ করতে পারতাম না। তো এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্যই এই মুভিং আয়রন এর ইনস্ট্রুমেন্টগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে। এখন আমরা পড়বো মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, one of the most accurate instrument in both used in both AC and DC measurement is moving iron instrument. পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টগুলো আমরা শুধুমাত্র ডিসির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারতাম, এসির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারতাম না। তো এটা একটা অসুবিধা হতো, এই অসুবিধাটাকে আমরা ওভারকাম করেছি মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের সাহায্যে। তাহলে ডিসি এবং এসি দুই মেজারমেন্টের ক্ষেত্রেই সবচেয়ে অ্যাকিউরেট ইনস্ট্রুমেন্ট হচ্ছে মুভিং আয়রন। আচ্ছা, মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট আবার দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাট্রাকশন টাইপ আর একটা হচ্ছে রিপালশন টাইপ। একটা হচ্ছে আকর্ষণ দিয়ে কাজ করবে আর একটা হচ্ছে বিকর্ষণের সাহায্যে কাজ করবে। প্রথমে আসছে হচ্ছে অ্যাট্রাকশন টাইপ মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, কি বলছে একটু খেয়াল করি, আমরা হচ্ছে এখানে একটা ফিগার দেওয়া আছে, প্রথমে একটু ফিগারটা দেখি তাহলে বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, এইটা হচ্ছে অ্যাট্রাকশন টাইপ মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, এখানে দেখুন একটা ফিক্সড কয়েল দেওয়া আছে, এটা বলছে ফিক্সড কয়েল। কয়েলের দুইটা টার্মিনাল, ফিক্সড কয়েল হচ্ছে ফিক্সড কয়েলের মধ্যে একটা হচ্ছে ম্যাগনেটিক অংশ আছে, মানে ম্যাগনেট আছে। এই ম্যাগনেটের দুইটা টার্মিনাল, নর্থ পোল আর সাউথ পোল। আচ্ছা, এইখানে দেখুন দুইটা পোলারিটিও করা আছে ক্রস আর ডটের সাহায্যে। আচ্ছা, একটা ফিক্সড কয়েল আছে তাহলে, আর একটা হচ্ছে মুভিং আয়রন আছে। এইটা হচ্ছে সেই মুভিং আয়রনটা। মুভিং আয়রনটাও একটা ম্যাগনেট। হ্যাঁ, এই ম্যাগনেটের দুইটা পোল আছে, একটা হচ্ছে নর্থ পোল, একটা হচ্ছে সাউথ পোল। আচ্ছা, এই আয়রনটাকে একটা স্পিন্ডলের সাহায্যে কানেক্টেড আছে, এই সেই স্পিন্ডলটা। আচ্ছা, এই স্পিন্ডলটার সাথে এই স্পিন্ডলটাকে সাপোর্ট দেওয়া হচ্ছে একটা জুয়েল বিয়ারিং এর সাহায্যে, এই হচ্ছে সেই জুয়েল বিয়ারিং। আচ্ছা, এই স্পিন্ডলের সাথে দেখুন একটা পয়েন্টার আর ক্যালিব্রেটেড স্কেল দেওয়া আছে, এই সেই পয়েন্টার আর ক্যালিব্রেটেড স্কেল, আর একটা ব্যালেন্স ওয়েট দেওয়া আছে। আর এখানে দেখুন এই ড্যাম্পিং দেওয়া হয়েছে এয়ার ফ্রিকশন ড্যাম্পিং এর সাহায্যে। আমরা যখন পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলের জন্য ড্যাম্পিং করেছিলাম, সেটা হচ্ছে স্প্রিং কন্ট্রোলের সাহায্যে ড্যাম্পিং কন্ট্রোল করেছিলাম। এখানে মুভিং আয়রনকে আমরা ড্যাম্পিং কন্ট্রোল করছি কিভাবে, এয়ার ফ্রিকশন কন্ট্রোলের সাহায্যে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা অ্যাট্রাকশন টাইপ মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের ডায়াগ্রাম। এখানে একটা ফিক্সড কয়েল থাকে, এই হচ্ছে সেই ফিক্সড কয়েল, আর একটা মুভিং আয়রন থাকে। মুভিং আয়রনের হচ্ছে একটা
দুইটা পোল আছে, একটা হচ্ছে নর্থ পোল, একটা হচ্ছে সাউথ পোল। আচ্ছা, আরেকটা কথা, কেন তাদেরকে অ্যাট্রাকশন টাইপ বলছে? দেখুন, দুইটা চুম্বক আছে, এই একটা চুম্বক, এই একটা চুম্বক, এইটা সাউথ পোলের সাথে এইটা নর্থ পোল আকর্ষণ করবে। আমরা জানি চুম্বকের বিপরীত মেরুগুলো পরস্পরকে আকর্ষণ করে। আচ্ছা, এটা নর্থ পোলের, এটা সাউথ পোলের সাথে দেখুন, এটা নর্থ পোল একসাথে কাছাকাছি আছে, কাছাকাছি আসলে তারা একে অপরকে আকর্ষণ করবে। আকর্ষণ করলে এই স্কেলটা মানে এই ইয়াটা মুভ করবে, মুভ করলে এটা ডিফ্লেক্ট করবে। এই জন্য তাদেরকে বলছে হচ্ছে অ্যাট্রাকশন টাইপ। তাহলে একটা ফিক্সড কয়েল আছে আর একটা মুভিং আয়রন আছে। মুভিং আয়রনটাকে একটা স্পিন্ডলের সাথে কানেক্টেড করা আছে, আর স্পিন্ডলের সাথে একটা ব্যালেন্স ওয়েট আছে আর একটা স্কেল দেওয়া আছে, পয়েন্টার আর স্কেল আছে। আর এটাকে আমরা কন্ট্রোল করছি এয়ার ফ্রিকশন ড্যাম্পিং এর সাহায্যে। আচ্ছা, এখন দেখুন, প্রথমে আসছে কনস্ট্রাকশন। হ্যাঁ, কনস্ট্রাকশনটা আমি একটু পড়ে শোনাচ্ছি। কনস্ট্রাকশনটা বলছে, মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট, সরি, মুভিং আয়রন ফিক্সড টু স্পিন্ডল টু কিপ নেয়ার দ্য হলো ফিক্সড কয়েল। দেখুন, এই যে মুভিং আয়রন, এটা হচ্ছে এই ফিক্সড কয়েলের পাশে ফিক্সড করা আছে। মুভিং আয়রনটা ফিক্সড আছে আবার ফিক্সড কয়েলের সাহায্যে, হ্যাঁ, স্পিন্ডলের সাথে, এটা বলা হচ্ছে। তারপর বলছে, দ্য পয়েন্টার অ্যান্ড ব্যালেন্স ওয়েট আর অ্যাটাচ টু দ্য স্পিন্ডল। এখানে একটা পয়েন্টার এবং একটা ব্যালেন্স ওয়েট, এই যে ব্যালেন্স ওয়েট এটা আছে কোথায়? স্পিন্ডলের সাথে, এই সেই স্পিন্ডলটা। আচ্ছা, হুইচ ইজ সাপোর্টেড উইথ জুয়েল বেয়ারিং, যেটাকে আমরা জুয়েল বেয়ারিং দিয়ে সাপোর্ট দিচ্ছি, এই যে সেই জুয়েল বেয়ারিংটা। হেয়ার এয়ার ফ্রিকশন ড্যাম্পিং ইজ ইউজড, এখানে ড্যাম্পিং হিসেবে এয়ার ফ্রিকশন ড্যাম্পিং ইউজ করা হচ্ছে। ম্যাম আর একটু জুম করলে বেটার হয়। আচ্ছা, তাহলে দেখুন, একটা ফিক্সড কয়েল, তার সাথে একটা মুভিং আয়রনকে একটা স্পিন্ডল দ্বারা ফিক্সড করা আছে। তারপর কি বলছে, এই স্পিন্ডলের সাথে একটা ব্যালেন্স ওয়েট আর একটা স্কেল আছে। আর কি বলছে, এই তাদেরকে একটা জুয়েল বেয়ারিং এর দ্বারা সাপোর্ট দেওয়া আছে। আর বলছে আমরা এয়ার ফ্রিকশন ড্যাম্পিং কন্ট্রোলের জন্য ইউজ করছি। এটা ছিল কনস্ট্রাকশন। এবার আসছে হচ্ছে প্রিন্সিপাল অফ অপারেশন। আচ্ছা, প্রিন্সিপাল অপারেশন কি বলছে দেখুন, কারেন্ট টু বি মেজার্ড ইজ পাস থ্রু ফিক্সড কয়েল। ফিক্সড কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো করবে। অ্যাজ দ্য কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দ্য ফিক্সড কয়েল, ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রডিউসড। আচ্ছা, যদি কারেন্ট ফ্লো করে তাহলে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে। ফ্যারাডের ল মনে আছে? যদি কোনো ইয়ার মধ্যে, এখানে হচ্ছে কি, একটা কয়েল আছে, কয়েলের কলের সাথে মধ্যে কিছু তার বিদ্যুৎ পেঁচানো প্রবাহিত, আছে, কয়েলের হ্যাঁ, মধ্যে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে তারই চুম্বক আবেশের কারণে হচ্ছে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেট তৈরি তৈরি হয়। হবে। এই দেখুন, সেম ঘটনাই ঘটেছে, কারেন্ট ফ্লো হচ্ছে, তার কারণে তারই চুম্বক আবেশের দরুন এখানে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়েছে। বাই ম্যাগনেটিক ইন্ডাকশন মুভিং আয়রন গেট ম্যাগনেটাইজড। আচ্ছা, এখানে যেহেতু একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, তার পাশে আরেকটা ম্যাগনেট আছে, এর কারণে এইও আবেশিত হয়ে যাবে, তাই না? এটাই বলছে, বাই ম্যাগনেটিক ইন্ডাকশন, এই ইন্ডাকশনের কারণে মুভিং আয়রন গেটস ম্যাগনেটাইজ, এই আবেশটার কারণে এই মুভিং আয়রনটাও ম্যাগনেটাইজড হবে। দ্য নর্থ পোল অফ মুভিং কয়েল ইজ অ্যাট্রাক্টেড বাই সাউথ পোল অফ ফিক্সড কয়েল। মুভিং আয়রনের নর্থ পোল ফিক্সড কয়েলের সাউথ পোলের সাথে অ্যাট্রাক্টেড হবে এর জন্য। Thus, the deflection force is produced due to attraction. এই আকর্ষণের কারণে একটা ডিফ্লেকশন ফোর্স ক্রিয়েট হবে। Since the moving iron is attached with spindle, the spindle rotates and pointer moves over the calibrated scale. আচ্ছা, যেহেতু
এই স্পিন্ডলের সাথে একটা পয়েন্টার এবং ক্যালিব্রেটেড স্কেল আছে। যখন এই স্পিন্ডলটা রোটেট করবে তখন এই পয়েন্টারটাও এই ক্যালিব্রেটেড স্কেল বরাবর রোটেট করবে, মুভ করবে। বাট দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন ডিপেন্ডস অন দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কারেন্ট। কিন্তু এই ফোর্সের মানটা ডিপেন্ড করছে এই কয়েলের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে তার উপর। আচ্ছা, আমি একটু আরেকবার বাংলায় বলার চেষ্টা করছি। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন। এখানে একটা কারেন্ট ফ্লো হচ্ছে ফিক্সড কয়েলের মধ্যে দিয়ে। ফ্যারাডের ল থেকে আমরা জানি যদি একটা ম্যাগনেটিক সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় তাহলে সেই কয়েলটা ম্যাগনেটাইজড হয়, তাহলে এই কয়েলটা ম্যাগনেটাইজড হবে। আচ্ছা, এই ফিক্সড কয়েলের পাশে, ম্যাগনেটের পাশে আরেকটা ম্যাগনেট আছে যেটাকে আমরা বলছি মুভিং আয়রন। আচ্ছা, এই আবেশের কারণে, এটা আবেশিত হওয়ার জন্য তার পাশের ম্যাগনেটটাও আবেশিত হয়ে যাবে, ম্যাগনেটাইজড হবে। ম্যাগনেটাইজ হলে কি হবে, এটার মুভিং আয়রনের নর্থ পোল ফিক্সড কয়েলের সাউথ পোলকে আকর্ষণ করবে। আচ্ছা, এই আকর্ষণের কারণে একটা ডিফ্লেকশন ক্রিয়েট হবে। এই ডিফ্লেকশনের জন্য এই স্পিন্ডলটা রোটেট করবে। স্পিন্ডলটা রোটেট করলে কি হবে, স্পিন্ডলের সাথে একটা দেখুন একটা পয়েন্টার আছে আর একটা স্কেল আছে ক্যালিব্রেট করা। তাহলে এই পয়েন্টারটা স্কেল বরাবর ক্যালিব্রেট করবে। আর এই ফোর্স, যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে, এই ফোর্সটার মানটা ডিপেন্ড করবে কি কার উপর, এই কারেন্ট ফ্লো এর উপর। এই কারেন্টের কারণেই আসলে তারা ম্যাগনেটাইজ হচ্ছে, এই ম্যাগনেটাইজের কারণে ফোর্স ক্রিয়েট হচ্ছে। সো এই ফোর্সটার মান অবশ্যই এই কারেন্ট ফ্লো এর উপর ডিপেন্ড করবে। সবাই কি বুঝতে পেরেছি এটা? ম্যাডাম এখানে যদি আমাদের এসি ভোল্টেজ বা এসি কারেন্ট দেয় তাহলে তো আমাদের এখানে নর্থ পোল বা সাউথ পোল দুটাই তো চেঞ্জ হবে, তাই না? ফিক্সড এসির কয়েল জন্য যেটা। হ্যাঁ, কিন্তু চেঞ্জ হলেও কিন্তু যখন এইখানে সাউথ, তখন আবার এইখানের না, এখানে যদি মনে করেন নর্থ হয়ে যায় তাহলে আবার এখানকার সাউথটাকে অ্যাট্রাক্ট করবে। তখন তখন কিন্তু আলটিমেটলি অ্যাট্রাকশনের অপারেশনটা সেম থাকছে। সো এখানে এসি ডিসি অতটা ম্যাটার করবে না। জি। আচ্ছা ম্যাম এখানে মুভিং আয়রন যেটা আছে ওটা কি? আচ্ছা, আমরা তাহলে এখন আলোচনা করব মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের টর্ক কিভাবে ডেভেলপ হচ্ছে সেই বিষয়টি নিয়ে। আচ্ছা, প্রথমে আসছি কি, লেট থেটা দ্য ডিফ্লেকশন করসপন্ডিং টু দ্য কারেন্ট অফ আই অ্যাম্পিয়ার। আমরা কারেন্ট ফ্লো করছি ফিক্সড কয়েলের মধ্যে দিয়ে, ফিক্সড কয়েলটা এনার্জাইজড হচ্ছে, সেই ফিক্সড কয়েলটা মুভিং কয়েলটাকেও সরি মুভিং আয়রনটাকেও এনার্জাইজ করছে বা ম্যাগনেটাইজ করছে, যার কারণে কি একটা ডিফ্লেকশন ক্রিয়েট হচ্ছে। সো এই কারেন্ট ফ্লো মনে করছি আমরা আই অ্যাম্পিয়ার কারেন্টের জন্য থিটা পরিমাণ ডিফ্লেকশন হচ্ছে। আর কি বললাম, যেহেতু এই কারেন্টের জন্য রিফ্লেকশন হচ্ছে, সো যদি আমরা কারেন্টের মান বাড়াই তাহলে ডিফ্লেকশনের মান বাড়বে। Let the current increases by di and the corresponding deflection is theta plus d theta. যদি কারেন্টের ডিফ্লেকশনকে আমরা di পরিমাণ বাড়াই তাহলে আমরা কনসিডার করছি ডিফ্লেকশনটাও d প্লাস থিটা পরিমাণ হচ্ছে। তারপর কি বলছে, there is change in inductance since the position of moving iron change with respect to fixed magnets. আচ্ছা, যেহেতু এই মুভিং আয়রনের পজিশনটা চেঞ্জ হচ্ছে ফিক্সড ম্যাগনেটের সাপেক্ষে, সো অবশ্যই ইন্ডাকটেন্সটাও চেঞ্জ হবে। লেট নিউ ইন্ডাকটেন্স বি এল প্লাস ডিএল। লেট দ্য নিউ ইন্ডাকটেন্স ভ্যালু বি ডি প্লাস এল প্লাস ডিএল। তাহলে আমরা কি কি চেঞ্জ দেখলাম, থিটা ছিল ডিফ্লেকশন, যখন কারেন্ট ফ্লো ছিল আই, কারেন্টটা বেড়ে ডি আই হলো, তখন থিটার ডিফ্লেকশনটাও ডি থেটা পরিমাণ বাড়লো, থিটা প্লাস ডি থেটা হলো বেড়ে। আচ্ছা, এখন কি বলছে, যেহেতু ইন্ডাকটেন্সটাও চেঞ্জ হচ্ছে পজিশনটা, সো নিউ ইন্ডাকটেন্সও চেঞ্জ হচ্ছে। নিউ ইন্ডাকটেন্সটা কত হচ্ছে, নিউ ইন্ডাকটেন্সটা হচ্ছে এল প্লাস ডিএল। দ্য কারেন্ট চেঞ্জ বাই ডিএল অ্যাট ডিটি সেকেন্ড। তাহলে কারেন্টটা ডিটি সময়ের মধ্যে ডিটি
ডিআই পরিমাণ চেঞ্জ হচ্ছে। লেট দ্য ইএমএফ ইন্ডিউসড ইন দ্য কয়েল বি ই ভোল্ট। কয়েলের মধ্যে দিয়ে ইন্ডিউসড ইএমএফ কে আমরা বলছি ই। তাহলে ই ইকুয়াল ডিডিটি অফ এল আই। তাহলে আমরা যদি এই এল আই ইন্ডাকটেন্স প্লাস কারেন্ট ভোল্টেজটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি, হ্যাঁ, মানে ইন্ডাক্টরের অ্যাক্রসে যে কারেন্ট এল ডিআই বাই ডিটি সেটা করছি। আচ্ছা, এরপরে কি করেছে এখানে ডিডিটি অফ ইউভি এর একটা ফর্মুলা ছিল না? যদি দুইটা মাল্টিপ্লাই আকারে থাকে তাহলে কিভাবে করতে হয়? ইউভি এর সূত্র। ইউভি এর সূত্র, প্রথমটা স্থির দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন আর দ্বিতীয়টা স্থির প্রথমটা ডিফারেন্সিয়েশন। এই যে দেখুন, একবার এল কে স্থির রেখেছে, তারপর আই কে ডিফারেন্সিয়েট করেছে, আবার দেখুন আই কে স্থির রেখেছে দিয়ে এল কে ডিফারেন্সিয়েট করেছে। সো এখানে ডিফারেন্সিয়েশনের ইউভি এর সূত্র ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। আচ্ছা, এরপর কি করেছে দেখুন, এরপর করছে মাল্টিপ্লাইং বাই আই ডিটি ইন ইকুয়েশন এত, মানে এই ইকুয়েশনটাকে আই ডিটি দিয়ে মাল্টিপ্লাই করছে। তাহলে দেখুন ই ইন্টু আই ডিটি মাইনাস না ইকুয়াল এল ডিআই বাই ডিটি ইন্টু আই ডিটি প্লাস আই ডিএল বাই ডিটি ইন্টু আই ডিটি। এই ইকুয়েশনটাকে আমরা আই ডিটি দিয়ে মাল্টিপ্লাই করলাম। আচ্ছা, আই ডিটি দিয়ে মাল্টিপ্লাই করতে যেয়ে আমরা কি দেখলাম, এইটা আর এইটা কাটাকুটি হয়ে যাচ্ছে, এইটা আর এইটা কাটাকুটি হয়ে যাচ্ছে। তাহলে কি থাকছে? থাকছে হচ্ছে ই ইন্টু আই ডিটি ইকুয়াল এল আই ডিআই প্লাস আই স্কোয়ার ডিএল। ডিটির টার্মগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে, তারপর আমরা এরকম একটা ইকুয়েশন পাচ্ছি। আচ্ছা, কি বলছে এই ইকুয়েশনটা? কি বলছে? দ্য ইকুয়েশন গিভস দ্য এনার্জি used in two forms. Part of energy is stored in the inductance and the remaining energy is converted into mechanical energy to produce deflection. বলছে এই ইকুয়েশনটা দুই পার্টে এনার্জি দিচ্ছে। একটা পার্ট কি ইন্ডাক্ট্যান্সে স্টোর থেকে যাচ্ছে, আর আরেকটা হচ্ছে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে সেটা কি করছে? ডিফ্লেকশন প্রডিউস করছে। এই ইকুয়েশনটা তাহলে দুই ফর্মে এনার্জি দিচ্ছে, একটা হচ্ছে ইন্ডাক্টরে স্টোর থেকে যাচ্ছে, আরেকটা কি বলছে? মেকানিক্যালি কনভার্ট হয়ে সেটা ডিফ্লেকশন প্রডিউস করছে। আচ্ছা, এখন আমরা কি করব দেখুন, তাহলে এখানে একটু দেখাচ্ছে যে ইনিশিয়ালি কারেন্টটা ছিল আই আর ইন্ডাক্টেন্সটা ছিল এল। কারেন্টটা একটু বেড়ে হলো ডিআই পরিমাণ বাড়লো, তাহলে কারেন্ট হলো আই প্লাস ডিএল, তখন এই ইন্ডাক্টেন্সটাও একটু বেড়ে হবে এল প্লাস ডিএল। আচ্ছা, কারেন্ট বাড়লে ডিফ্লেকশনও বাড়বে, তাই দেখুন এই যখন আই কারেন্ট এবং এল ইন্ডাক্টেন্সের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছিল তখন তার ডিফ্লেকশন ছিল থিটা। যখন আবার চেঞ্জ আকারে আই প্লাস ডিআই কারেন্ট ফ্লো হচ্ছে এল প্লাস ডিএল এর মধ্যে দিয়ে, তখন কারেন্ট ডিফ্লেকশনটাও চেঞ্জ হয়েছে। কতটুকু চেঞ্জ হয়েছে? ডি থিটা পরিমাণ। তাহলে টোটাল ডিফ্লেকশনটা হয়েছে থিটা প্লাস ডি থিটা। এখানে এই চিত্রটা দিয়ে এটাই বোঝাচ্ছে। তাহলে এখন দেখুন আমরা আলোচনা করব চেঞ্জ ইন স্টোর এনার্জি। তাহলে স্টোর এনার্জির কতটা চেঞ্জ হচ্ছে? চেঞ্জ মানে কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে এটা হচ্ছে ফাইনাল অবস্থা আর এটা হচ্ছে ইনিশিয়াল অবস্থা। ইন্ডাক্টরের ক্ষেত্রে কি স্টোর এনার্জি কি হাফ এল আই স্কোয়ার না? ইন্ডাক্টরের জন্য ডাব্লিউ এল ইকুয়াল হাফ এল আই স্কোয়ার। মনে পড়ছে? কিছু পড়েছিলাম কিন্তু সার্কিটে মনে হয়। ইন্ডাক্টরের জন্য স্টোর এনার্জিটি হচ্ছে হাফ এল আই স্কোয়ার। আচ্ছা, তাহলে চেঞ্জ ইন স্টোর এনার্জি, ফাইনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল এনার্জি স্টোর। তাহলে ফাইনাল দশটা কি ছিল? ফাইনালের সময় কারেন্ট ছিল আই প্লাস ডিআই আর ইন্ডাক্টেন্স ছিল এল প্লাস ডিএল। তাই দেখুন হাফ এল প্লাস ডিএল ইন্টু আই ডিআই স্কোয়ার আচ্ছা, তাহলে ফাইনালি আমাদের হচ্ছে স্টোর এনার্জি
হচ্ছে হাফ এল প্লাস ডিআই ইন্টু আই প্লাস ডিআই স্কোয়ার। আর ইনিশিয়ালি আমাদের কারেন্ট ছিল আই, ইন্ডাকটেন্স ছিল এল, তাহলে ইনিশিয়াল আমাদের এনার্জি স্টোর হচ্ছে হাফ এল আই স্কোয়ার। এখন কি করব? আচ্ছা, এই ইকুয়েশনটা তো আমরা বুঝতে পেরেছি, এই লাইনটা কেন আসলো ফাইনাল আর ইনিশিয়াল দিয়ে, বুঝতে পেরেছি সবাই? জি ম্যাম। আচ্ছা, এখন দেখুন, এখন আমরা কি করব, এখানে a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা ফেলেছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এইটুকুতে a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা ফেলেছি, দিয়ে এইটুকু পেয়েছি, বাকি অংশ আনচেঞ্জড। এরপরে কি করেছি দেখুন, এরপরে আমরা কমন নিয়েছি, কমন অংশটুকু, যেমন হাফ এল প্লাস ডিএল কমন নিয়ে আমরা পেয়েছি কি আই স্কয়ার প্লাস 2i di মাইনাস এল আই স্কয়ার। এরপরে কি করেছি, এই এল ডি এল দিয়ে গুণ করে দিয়েছি। দেখুন এখানে এল ডি এল দিয়ে গুণ করে আমরা এরকম একটা ইকুয়েশন পেয়েছি, হাফ এল আই স্কয়ার প্লাস 2 li di প্লাস আই স্কয়ার ডিএল প্লাস 2i di dl মাইনাস এল আই স্কয়ার। আচ্ছা, এখান থেকে আমাদের এইটা আর এইটা কাটাকুটি যাচ্ছে, এটা এটা কেটে দিলাম। আর এখানে দেখুন, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে এই দুইটা একসাথে 4 হয়ে গেল। আর এখানে আছে আই স্কয়ার ডিএল। তাহলে আমরা হচ্ছে ফাইনালি চেঞ্জটা কত পাচ্ছি, এই 2 আর এই 2 কেটে গেছে, হ্যাঁ, দিয়ে এখানে একটা হাফ আছে, তাহলে এল আই ডি আই প্লাস হাফ এল আই স্কয়ার, এটা আমাদের এনার্জি চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখন একটু ম্যাম দেখি, এখানে ওই যে ওইখানে 3 নাম্বার লাইনে, আচ্ছা তাহলে দেখুন আমরা হচ্ছে ফাইনালি কত পাচ্ছি, এল ডি আই সরি এল আই ডি আই প্লাস হাফ আই স্কয়ার ডিএল। আচ্ছা, এরপর কি বলছে, মেকানিক্যাল ওয়ার্ক ডান টু মুভ দ্য পয়েন্টার বাই ডি থেটা। আচ্ছা, যদি আমরা পয়েন্টারটাকে ডি থেটা পরিমাণ মুভ করি, তাহলে আমাদের কতটুকু কাজ সম্পন্ন হচ্ছে, কাজ সম্পন্ন হচ্ছে ডিফ্লেকশন টর্ক ইনটু ডি থেটা। মেকানিক্যাল ওয়ার্ক কাজ সমান বল ইনটু সরণ, তাই দেখুন বল হচ্ছে টিডি ডিফ্লেকশন ফোর্স, আর সরণটা আমরা ডি থেটা, থেটা পরিমাণ সরছে। আচ্ছা, এটা তো এরপর কি বলছে, অ্যাঙ্গুলার মুভমেন্ট হবে আর কি। ওই তো অ্যাঙ্গুলার মোমেন্টামই। আচ্ছা, বাই দ্য ল অফ কনভারসেশন অফ এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাইড ইকুয়াল স্টোরড ইনক্রিজ ইন স্টোরড এনার্জি প্লাস মেকানিক্যাল ওয়ার্ক ডান। তাহলে আমরা শক্তি সংরক্ষণশীল সূত্র থেকে জানি কোনো শক্তি নষ্ট হয় না, শুধুমাত্র এক ফর্ম থেকে অন্য ফর্মে রূপান্তরিত হয় মাত্র। তাহলে আমরা যেহেতু কারেন্টটা সাপ্লাই করছি, যেই কারেন্টটা সাপ্লাই করছি সেটার কিছু অংশ ইন্ডাক্টরে মানে ইন্ডাক্টরে স্টোর হচ্ছে, ইনক্রিজ ইন স্টোরড এনার্জি, আর বাকি অংশ হচ্ছে মেকানিক্যাল ওয়ার্ক ডান করছে। কিভাবে ওয়ার্ক ডান করছে, ডিফ্লেকশন ক্রিয়েট করে। তাহলে ইনপুট এনার্জি ইকুয়াল এনার্জি স্টোরড প্লাস মেকানিক্যাল এনার্জি। তাহলে দেখুন ইনপুট এনার্জি আমরা ক্যালকুলেট করলাম, এটা এল আই ডি আই প্লাস হাফ, না সরি, ইনপুট এনার্জি এটা ছিল না, এটা ছিল, আমরা ক্যালকুলেট করলাম স্টোরড এনার্জি। ইনপুট এনার্জি ছিল এই যে এইটা, এই যে এখানে যেটা ক্যালকুলেট করলাম, এটা কি ছিল, এল আই ডি আই প্লাস আই স্কয়ার ডিএল, এটা ছিল ইনপুট এনার্জি। আর স্টোরড এনার্জি একটু আগে ক্যালকুলেট করলাম, সেটা কি এল আই ডি আই প্লাস হাফ আই স্কয়ার ডিএল, আর প্লাস মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল ওয়ার্ক কত হচ্ছে টি ডি থেটা। আচ্ছা, তাহলে এখন দেখুন আমরা কি করব,
এখানে একটা এটা হাফ, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই সেম এলিমেন্টটা, তাহলে কি 1 থেকে হাফ বিয়োগ করছি, হাফ বিয়োগ করলে কত থাকছে, হাফ আই স্কোয়ার ডিএল। আচ্ছা, তাহলে হাফ আই স্কোয়ার ডিএল আছে, আর এখানেও এল আইডিআই আছে, এই পাশেও এল আইডিআই আছে, তাহলে সেম অংশটা এলিমিনেট হয়ে গেল। আর এইটা যদি অপর পাশে নিয়ে যাই, আরেকবার দেখাচ্ছি, এটা আর এটা এলিমিনেট হয়ে যাচ্ছে, আর এটা আমরা যদি এই পাশে নিয়ে যাই তাহলে থাকছে হচ্ছে হাফ আই স্কোয়ার ডিএল, আর টি ডি থেটাটা থাকছে, টি ডি ডি থেটা। তাহলে আমাদের ফাইনালি ইকুয়েশনটা আসছে হাফ আই স্কোয়ার ডিএল ইকুয়াল টি ডি ডি থেটা। আমরা এখান থেকে টি ডি এর মান বের করবো। হ্যাঁ, টি ডি ইকুয়াল পাচ্ছি হাফ আই স্কোয়ার ডিএল ডি থেটা। টি ডি হচ্ছে ডিফ্লেকশন টর্ক, আমরা হচ্ছে এই আয়রন, মুভিং আয়রনের জন্য ডিফ্লেকশন টর্কই বের করছি। আচ্ছা, অ্যাট স্টেডি স্টেট কন্ডিশন মানে ব্যালেন্স কন্ডিশনে আমাদের ডিফ্লেকশন টর্ক আর কন্ট্রোলিং টর্কটা সেম হবে, টিডি ইকুয়াল টিসি। অ্যাট স্টেডি স্টেট কন্ডিশন টিডি ইকুয়াল টিসি। আচ্ছা, টিসিটা কি, কে থিটা, ড্যাম্পিং স্প্রিং কনস্ট্যান্ট। হ্যাঁ, কেটা ওটা হচ্ছে হচ্ছে স্প্রিং কন্ট্রোলিং টর্ক। কনস্ট্যান্ট, হ্যাঁ কন্ট্রোলিং টর্ক, আর কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, আর থিটা হচ্ছে সেই ডিফ্লেকশন অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে টিডি, টিডি এর মান হচ্ছে হাফ আই স্কোয়ার ডি এল বাই ডি থেটা, আর কন্ট্রোলিং টর্কটা হচ্ছে কে থেটা। এখান থেকে আমরা থেটার মান পাচ্ছি, দেখুন কে দিয়ে ভাগ করে দিচ্ছি, থেটার মান পাচ্ছি থেটা ইকুয়াল হাফ কে, না 1/2 কে ইন্টু আই স্কোয়ার ডিএল বাই ডি থেটা। এখান থেকে আমরা দেখছি এই থেটাটা কারেন্টের স্কোয়ারের প্রপোর্শনাল, অর্থাৎ কারেন্ট যত যদি কারেন্ট 2 গুণ বাড়ে তাহলে থিটাটা 1/√2 টাইমস কম মানে বাড়বে স্কোয়ারের, যেহেতু তার মানে কারেন্ট যদি 4 গুণ বাড়ে তাহলে থিটাটা 2 গুণ বাড়বে এরকম। না ম্যাম, 2 গুণ কিভাবে বাড়বে? এটা তো তো ডাবল মানে স্কোয়ার আকারে বাড়বে, তাহলে 4 গুণ বাড়লে 16 গুণ বাড়বে না? কারেন্টের স্কোয়ার, তার জি, মানে এটাকে যদি আমরা আবার করি, ডিরেক্ট। আবার করি তাহলে রুট হয়ে যাবে না, রুট ওভার থিটা হয়ে যাবে না। কারেন্ট 2 বার বাড়লে, বুঝতে পেরেছি? না ম্যাম, বুঝি কারেন্টের, নাই। আচ্ছা কারেন্টের স্কোয়ার, তার মানে আমরা যদি এটাকে শুধু কারেন্ট আকারে করতে চাই তাহলে এখানে রুট করব, এখানেও রুট করব, জি, তাহলে কি আপনি যেটাই করেন, আপনি এটা হচ্ছে ইজ যদি প্রপোর্শনাল হাফ, তাই হয়ে যাচ্ছে না? দেখুন তো, আমরা যদি রুট করি হচ্ছে কি, জি তবু তো জি সেম হচ্ছে, মানে স্কোয়ারে তারপরেও হচ্ছে। সেম ম্যাম। আপনি যদি কারেন্ট যদি হচ্ছে আপনি দ্বিগুণ বাড়ান তাহলে হচ্ছে থিটা হচ্ছে 4 গুণ বাড়বে, আর যদি 4 গুণ বাড়ান তাহলে 16 গুণ বাড়বে। ও হ্যাঁ হ্যাঁ, উল্টা বলে দিয়েছি, সরি সরি, হ্যাঁ ঠিক বলেছেন। যদি তাহলে কারেন্টের সাথে থিটার স্কোয়ার সম্পর্কটা হচ্ছে স্কোয়ারে। এখানে যদি থিটা প্রপোর্শনাল 1/i স্কয়ার থাকতো তাহলে হ্যাঁ ঠিক আছে, আমি উল্টা বলে দিয়েছিলাম, ঠিকই বলেছেন। ওকে, তাহলে কারেন্টটা হচ্ছে থিটাটা হচ্ছে কারেন্টের স্কোয়ারের প্রপোর্শনাল। when the instrument measured AC theta is proportional to I, আচ্ছা এটা হচ্ছে ডিসির জন্য, হ্যাঁ আই স্কোয়ারের, আর যদি এসির জন্য মেজার করতো তাহলে সেটা কি হতো, আই আর এম এস এর স্কোয়ার হতো। তাহলে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে মুভিং আয়রনের জন্য থিটা হচ্ছে ইয়ার ডিফ্লেকশন টর্কের প্রপোর্শনাল, স্কোয়ারের প্রপোর্শনাল, কারেন্টের স্কোয়ারের প্রপোর্শনাল, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। ডিফ্লেকশন অ্যাঙ্গেল কারেন্টের স্কোয়ারের প্রপোর্শনাল, অথবা যেটা বললাম যে হচ্ছে কারেন্ট কয় গুণ বাড়লে থিটা কয় গুণ বাড়ছে, এরকম দিয়ে জাস্টিফাই দ্য স্টেটমেন্ট, এরকম আকারে কোশ্চেন আসতে পারে। এরকম আকারে যদি কোশ্চেন আসে তাহলে আমরা এই টর্ক ডেভেলপ বাই মুভিং আয়রন এই অংশটা আলোচনা করলেই হবে। ম্যাম একটু ব্রিফলি আবার একটু আলোচনা করলে বেটার হতো আর কি, উপর থেকে এটা কনসেপ্ট হারাই গেছে। ম্যাম মিডের আগে কি ক্লাস আজকে শেষ মানে? আচ্ছা শুনুন, আমি একটু ইন শর্ট তাহলে একটা ব্রিফ দিচ্ছি। হ্যাঁ জি স্যার, জি ম্যাম। আচ্ছা, প্রথমে দেখুন আমরা কি করলাম, আমরা হচ্ছে টর্ক বের করার চেষ্টা করছি। হ্যাঁ,
টর্ক বের করতে আমাদের প্রথমে আমরা করছি কি, প্রথমে আমরা ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট স্টোর হচ্ছে সেটা বের করতে মানে করছি। তাহলে E ইকুয়াল এল ডিআই বাই ডিটি, এটাকে কি করলাম, প্রথমে ডিফারেন্সিয়েশন করলাম, ইউভি এর সূত্র, ডিফারেন্সিয়েশনের ইউভি এর সূত্র। তারপরে কি করছি, তারপরে হচ্ছে এই অংশটাকে আইডিটি দিয়ে মাল্টিপ্লাই করছি। আইডিটি দিয়ে মাল্টিপ্লাই করে আমরা হচ্ছে এই অংশটা পেয়েছি, আই ই ইন্টু আইডিটি ইকুয়াল এল আই ডিআই প্লাস আই এল স্কোয়ার। এখানে আমরা দুইটা পার্ট পাচ্ছি, দেখুন এখানে কি বলছে, এই এনার্জিটা দুইটা ফর্মে আমরা পাচ্ছি। একটা পার্ট যেটা এনার্জিতে আমরা ইন্ডাক্টরে স্টোর করছি, এইটাকে আমরা ইন্ডাক্টরে কি বলছে, পার্ট অফ এনার্জি ইজ স্টোরড ইন দ্য ইন্ডাক্টেন্স এন্ড রিমেইনিং এনার্জি ইজ কনভার্টেড টু মেকানিক্যাল এনার্জি হুইচ প্রডিউসেস ডিফ্লেকশন। আচ্ছা, একটা পার্ট বলছে আমরা ইন্ডাক্টরের মধ্যে স্টোর করছি, আর আরেকটা বলছি আমরা যেটা আমরা কি করছি, আমাদের হচ্ছে টর্ক প্রডিউস করছে। তাহলে এই আমাদের এই পার্টটা কিন্তু ফিক্সড হয়ে গেল। এই ফিক্সড পার্টটা আমরা আবার পরে নিয়ে কাজ করেছি, দেখুন পরে হচ্ছে ইনপুট এনার্জি হিসেবে এটা কাজ করেছি এখানে, যেটা প্রথমে তাহলে আমরা ইনপুট এনার্জিটা ক্যালকুলেট করলাম, এই হচ্ছে সেই ইনপুট এনার্জিটা। আচ্ছা, এরপরে কি আমরা কতটুকু এনার্জি চেঞ্জ করছি মানে স্টোর হচ্ছে। প্রথমে ছিল আই কারেন্ট ফ্লো হচ্ছিল, এল ইন্ডাক্টর ছিল, থিটা ডিফ্লেকশন হচ্ছিল। কিন্তু কারেন্ট ফ্লো যখন বাড়াচ্ছি তখন আই ডিআই পরিমাণ বাড়ালাম, তখন ইন্ডাকটেন্সটাও একটু বাড়লো, ডিফ্লেকশনটাও একটু বাড়লো। তাহলে এই বাড়ার কারণে এই স্টোরড এনার্জির কতটুকু চেঞ্জ হয়েছে সেটা আমরা এরপরে ক্যালকুলেট করলাম। আচ্ছা, স্টোরড এনার্জির চেঞ্জটা কতটুকু, চেঞ্জটা হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে ফাইনালের জন্য আমরা দেখলাম হচ্ছে হাফ এল আই হাফ এল প্লাস ডিএল ইন্টু আই প্লাস ডিএল স্কোয়ার, এটা ছিল ফাইনাল এনার্জি, আর ইনিশিয়াল এনার্জি ছিল হাফ এল আই স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমরা এনার্জির চেঞ্জটা আমরা হচ্ছে এই যে ডিআইটা অতি ক্ষুদ্র কারেন্ট ছিল, এই অতি ক্ষুদ্র কারেন্টকে এই হায়ার অর্ডার টার্মসের জন্য আমরা নেগলেক্ট করতে পারি। সো এই ক্ষুদ্র টার্মটাকে আমরা নেগলেক্ট করে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা ফাইনালি একটা ইকুয়েশন ডেরিভ করেছি কি, এটাই স্টোরড এনার্জি ডেভেলপড, কি ছিল এল আই ডিআই প্লাস হাফ আই স্কোয়ার ডিএল। এরপরে আমরা মেকানিক্যাল ডিফ্লেকশন টর্ক যে ক্রিয়েট হচ্ছে, এই টর্ক এর কারণে যে ডিফ্লেকশন হলো, টর্ক আর রিফ্লেকশনকে গুণ করে আমরা একটা মেকানিক্যাল ওয়ার্ক পেলাম। আচ্ছা, আর আমরা শক্তির সংরক্ষণশীলতা থেকে জানি কোনো শক্তি আমরা নষ্ট করি না, শুধুমাত্র শক্তির কোনো ধ্বংস বা বিনাশ নেই, শুধুমাত্র এক ফর্ম থেকে অন্য ফর্মে রূপান্তরিত হতে পারে। তাই দেখুন আমরা সাপ্লাই করেছিলাম ইলেকট্রিক্যাল এনার্জি, সেই ইলেকট্রিক্যাল এনার্জিটা কি কি কাজে ব্যয় হচ্ছে, কিছু অংশ ইন্ডাক্টরে স্টোরড হচ্ছে আর কিছু অংশ টর্ক সৃষ্টি করছে, তাই না? আমরা ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করেছিলাম মানে কারেন্ট ফ্লো করেছিলাম, সেটা কি করেছে, কিছু ইন্ডাক্টরের মধ্যে স্টোর হয়েছে, কয়েলের মধ্যে স্টোর হয়েছে, আর কিছু ডিফ্লেকশন ক্রিয়েট করেছে, যেটাকে আমরা মেকানিক্যাল ওয়ার্ক ডান বলছি। তাহলে দেখুন, তাহলে ইনপুট এনার্জি হচ্ছে ইকুয়াল স্টোরড এনার্জি প্লাস মেকানিক্যাল এনার্জি। তাহলে ইনপুট এনার্জি আমরা শুরুতেই ক্যালকুলেট করলাম এল আই ডিআই প্লাস আই স্কোয়ার ডিএল, আর স্টোরড এনার্জি একটু আগে দেখলাম এটা, আর মেকানিক্যাল ওয়ার্ক ডান হচ্ছে টিডি প্লাস থেটা। তাহলে শক্তি সংরক্ষণশীলতার ল থেকে আমরা এই ইকুয়েশনটা লিখতে পারছি। তারপরে কি করছি, তারপরে সমজাতীয় টার্মগুলোকে এলিমিনেট করে দিচ্ছি, আর এখানে জাস্ট সিম্পল যোগ বিয়োগ করছি, যোগ বিয়োগ করে আমরা ফাইনালি একটা টর্কের ইকুয়েশন পাচ্ছি। আচ্ছা, টর্কের ইকুয়েশন থেকে আমরা কি বললাম, একটা দুই প্রকারের টর্ক হচ্ছে, একটা হচ্ছে ডিফ্লেকশন টর্ক, আর একটা হচ্ছে কন্ট্রোলিং টর্ক। এখানে আমরা ডিফ্লেকশন টর্কের ইকুয়েশন পেলাম। আর স্টেডি স্টেট কন্ডিশনে ডিফ্লেকশন টর্ক আর কন্ট্রোলিং টর্ক দুইটা হচ্ছে ইকুয়াল। তাহলে কন্ট্রোলিং টর্ক আসছে কে থেটা, দুইটা ইকুয়াল করলে আমরা কি দেখছি, থেটা হচ্ছে আই স্কোয়ারের প্রপোর্শনাল, এটা হচ্ছে ডিসির জন্য। আর যদি আমরা মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট হিসেবে এসি ইউজ করি, তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে আই আর এম এস এর স্কোয়ারের প্রপোর্শনাল হবে, আর এটা আর আইএমএস হবে। এখন কি ক্লিয়ার হয়েছে ম্যাথ ইয়াটা মোটামুটি?
এটা একটু বাসায় জি ম্যাম। দেখবেন, তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। এটা একটু বড় তো, এই জন্য মনে হয় একটু সময় লাগছে, কারণ অনেকটা স্টেপ আছে। একবার ইনপুট এনার্জি ক্যালকুলেট করলাম, আবার স্টোরড এনার্জি, আবার সবগুলো একসাথে শক্তির সংরক্ষণশীলতা থেকে কম্বাইন করলাম, এই জন্য একটু বড় মনে হচ্ছে। আচ্ছা, তারপর আবার কি করছি, স্টেডি স্টেট কন্ডিশনে টিডি আর টিসি ইকুয়াল করতে হচ্ছে, তারপর আমরা পাচ্ছি। আচ্ছা, তাহলে পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে মুভিং আয়রনের জন্য থিটা আই স্কয়ারের প্রপোর্শনাল, এটা প্রমাণ করতে, তো আমরা তখন এই টর্কের ইকুয়েশনটা লিখবো। আচ্ছা, এখন আসছে আমাদের এই মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের সুবিধা আর অসুবিধা। আচ্ছা, সুবিধা কি আসছে, সুবিধা হচ্ছে আমরা এসিডিসি দুই ক্ষেত্রে ইউজ করতে পারি, এটা হচ্ছে সস্তা। আচ্ছা, সাপ্লাই ইজ গিভেন টু ফিক্সড কয়েল, নট ইন গিভেন কয়েল। আচ্ছা, সাপ্লাই দিচ্ছি আমরা ফিক্সড কয়েলে, মুভিং কয়েলটা দিচ্ছি না, মুভিং কয়েলটা সাপ্লাইটা আমরা দিচ্ছি ফিক্সড কয়েলে, মুভিং কয়েলে দিচ্ছি না। তারপর বলছে সিম্পল কনস্ট্রাকশন, আর হচ্ছে লেস ফ্রিকশন এরর, এখানে ফ্রিকশন এররটাও কম। তাহলে 5টা সুবিধা, একটা হচ্ছে এসি ডিসি দুইটাতে ইউজ করতে পারছি, এটা বেশ সস্তা, সাপ্লাই দিচ্ছি আমরা ফিক্সড কয়েলে, কনস্ট্রাকশনটা খুবই সিম্পল, আর হচ্ছে এখানে ফ্রিকশন লসটা বেশ কম। এই হচ্ছে তাহলে সুবিধা। আচ্ছা, অসুবিধা কি কি দেখুন। অসুবিধা বলছে ইট সাফার্স ফ্রম ইডি কারেন্ট অ্যান্ড হিস্টেরেসিস এরর। যেহেতু কয়েল, অবশ্যই এখানে ট্রান্সফরমারের জন্য যে এরর গুলো দেখেছিলাম, ইডি কারেন্ট লস আর হিস্টেরেসিস এরর লস, সো এইসব এরর গুলো আসবে। আচ্ছা, তারপর কি বলছে, স্কেল ইজ নট ইউনিফর্ম, তারপর বলছে পাওয়ার কনজাম্পশন ইজ মোর, তারপর হচ্ছে ক্যালিব্রেশন ইজ ডিফারেন্ট ফর এসি অ্যান্ড ডিসি অপারেশন। আচ্ছা, যেহেতু স্কেল ইউনিফর্ম না, সো ক্যালিব্রেটেড স্কেলটাও এসি আর ডিসির জন্য আলাদা হবে। এসিতে আমরা আরএমএস এর নিব, আর ডিসিতে আমরা নর্মাল ভাবে নিলেই হচ্ছে, সো ক্যালিব্রেশনটা আলাদা, আর পাওয়ার কনজাম্পশনটা হচ্ছে একটু বেশি। এই হচ্ছে মুভিং আয়রনের সুবিধা এবং অসুবিধা। ম্যাম, নন ইউনিফর্ম মানে কি বুঝাইতেছে? ইউনিফর্ম মানে হচ্ছে একক না, মানে ডিস্ট্রিবিউটেড। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর ম্যাম এরপরে দেখুন, এখানে এসিতে যে আরে আচ্ছা, আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রিপালশন টাইপ। আমরা একটু আগে অ্যাট্রাকশন টাইপ মুভিং আয়রন নিয়ে আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব রিপালশন টাইপ মুভিং আয়রন নিয়ে। আচ্ছা, অ্যাট্রাকশন টাইপ এবং রিপালশন টাইপ দুইটার মধ্যে পার্থক্য একটাই, যে অ্যাট্রাকশন টাইপ মুভিং আয়রনে চৌম্বকের আকর্ষণ ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা মেকানিজমটা করছি, ওয়ার্কিং প্রিন্সিপালটা করছি। আর রিপালশন টাইপে আমরা হচ্ছে বিকর্ষণ ধর্মী বৈশিষ্ট্যটাকে কাজে লাগাবো। এখানে দেখুন, দ্য রিপালশন টাইপ ইনস্ট্রুমেন্ট হ্যাজ হলো ফিক্সড আয়রন অ্যাটাচ টু ইট। রিপালশন টাইপ ইনস্ট্রুমেন্টেও একটা ফিক্সড আয়রন থাকবে, যেটা মুভিং আয়রন, আবার দেখুন মুভিং আয়রন ইজ কানেক্টেড টু স্পিন্ডল, মুভিং আয়রন স্পিন্ডলের সাথে কানেক্টেড থাকবে, একটা পয়েন্টার থাকবে স্পিন্ডিংয়ের সাথে, এবং স্পিন্ডলটা সাপোর্ট থাকবে একটা জুয়েল বেয়ারিং এর দ্বারা। কনস্ট্রাকশন সেম, হ্যাঁ, শুধু ডিফারেন্স হচ্ছে ওইখানে আমরা অ্যাট্রাকশন টাইপ মেকানিজম অ্যাপ্লাই করেছিলাম, এখানে আমরা রিপালশন টাইপ মেকানিজম মানে বিকর্ষণ ধর্মীটাকে করব। আচ্ছা, ব্যবহার করব। এখানে দেখুন, when current flows through the current, a magnetic field is produced in it, so fixed and moving coil get magnetized with same polarity. কারেন্ট ফ্লো হবে, তখন ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, তখন ফিক্সড কয়েল এবং মুভিং কয়েল দুইটাই সেম পোলারিটির জন্য ম্যাগনেটাইজ হবে। আর যেহেতু সমধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, সো সিমিলার পোলার পোলস অফ ফিক্সড অ্যান্ড মুভিং কয়েল গেট রিপাল্ড, তারা পরস্পরকে বিকর্ষণ করবে। এই বিকর্ষণের কারণে দাস দ্য ডিফ্লেকশন টর্ক ইজ প্রডিউসড ডিউ টু ম্যাগনেটিক রিপালশন। এই একে অপরকে যখন বিকর্ষণ করবে, তখন একটা ডিফ্লেকশন টর্ক ক্রিয়েট হবে। Since the moving iron is attached to spindle will move, and so that pointer move over calibrated scale. ড্যাম্পিং হিসেবে আমরা কি এয়ার ফ্রিকশন ড্যাম্পিং ইউজ করেছি টু রিডিউস অসিলেশন, আর কন্ট্রোল হিসেবে ইউজ করছি স্প্রিং কন্ট্রোলকে। তাহলে আমাদের রিপালশন টাইপ মুভিং আয়রনটাও একই রকম, শুধুমাত্র ওখানে আমরা সমধর্মী বিপরীতধর্মী চার্জের আকর্ষণ, মানে চৌম্বকের বিপরীত মেরুর আকর্ষণের কারণে আমরা ডিফ্লেকশন টর্কটা ক্রিয়েট করেছিলাম। এখানে কি করব, আমরা পোলারিটি সেম রাখবো, যার কারণে সমধর্মী মেরুগুলো পরস্পরের সাথে বিকর্ষিত হয়ে যাবে। এই বিকর্ষণ থেকেই আমরা ডিফ্লেকশন টর্ক
ক্রিয়েট হবে। এই টর্কের কারণে স্পিন্ডলটা মুভ করবে, স্পিন্ডলের সাথে পয়েন্টার আছে, পয়েন্টার ক্যালিব্রেটরি স্কেল বরাবর মুভ করবে। ডিফারেন্সটা হচ্ছে এইখানে, ওখানে আকর্ষণধর্মী মেকানিজম ক্রিয়েট করেছি মানে ইউজ করেছি, আর এখানে বিকর্ষণধর্মী ধর্মটা ইউজ করেছি, বাকি সবকিছুই সেম। এখানে শুধু দেখুন সার্কিটটা শুধু আলাদা, কিন্তু বাকি সবকিছু আলাদা, মানে ওয়ার্কিং প্রিন্সিপালটা সেম। আচ্ছা, এরপরে একটু খেয়াল করি আমরা যে পড়লাম এই অ্যাট্রাকশন টাইপ ইনস্ট্রুমেন্ট আর রিপালশন টাইপ ইনস্ট্রুমেন্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়? Difference between attraction and repulsion type instrument. An attraction type instrument will usually have a low inductance compared to repulsion type instrument. Attraction type instrumented inductance টা low হয়ে থাকে। প্রথম পার্থক্যটা হচ্ছে inductance low. In the other hand, repulsion type instruments are more suitable for economical production in manufacture. Nearly uniform scale is more easily obtained. They are therefore much more common than attraction type. তাহলে ডিফারেন্স কি অ্যাট্রাকশন টাইপের সাথে রিপালশন টাইপের ডিফারেন্সটা কি? অ্যাট্রাকশন টাইপের ইন্ডাকটেন্সটা কম, কিন্তু তারপরেও আমরা ইকোনমিক্যাল, যেহেতু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বেশি ইকোনমিক্যাল কোনটা? রিপালশন টাইপটা। এর কারণে আমরা সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে রিপালশন টাইপটা, আর এটা একটু কম ইউজ করি অ্যাট্রাকশন টাইপটা। বোঝা গেছে ডিফারেন্সটা? সবাই কি ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। আচ্ছা, পরীক্ষায় আমাদের 30 মার্কের কোয়েশ্চেন অপশনাল 2টা থাকবে আর 2টা কম্পালসারি থাকবে। আচ্ছা, এই যে মুভিং আয়রন আর পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, এই দুইটা যেটা পড়ালাম, এই দুইটার মধ্যে একটা অবশ্যই আসবে, এই দুইটা খুব ভালো করে পড়বেন। সেটা হচ্ছে তাদের টর্কের ইকুয়েশন হোক আর হচ্ছে তাদের ওয়ার্কিং প্রিন্সিপাল হোক, এই বিষয়গুলো খুব ভালো করে পড়বেন, এগুলো পরীক্ষা আসার মতো। আর হচ্ছে প্রথম দিকে বেশ কিছু ডেফিনেশন পড়িয়েছিলাম, হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট, অ্যাবসোলিউট ইনস্ট্রুমেন্ট, ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, এইসব ডেফিনেশনগুলো একটু ভালো করে পড়তে হবে। প্রত্যেকটা ডেফিনেশন থেকেই শর্ট কোশ্চেনের মতো কোশ্চেন আসতে পারে। আর সিটিপিটির জন্য সিটিপিটি স্লাইড থেকে যেগুলো বলেছিলাম, সিটি কেন হচ্ছে ওপেন রাখা হয়, সিটি সেকেন্ডারি, তারপর পিটির প্রাইমারি সেকেন্ডারি কেন ক্লোজ মানে সবসময় শর্ট রাখা হয়, এরকম কিছু ছোট ছোট কোশ্চেন আছে সিটিপিটি স্লাইড থেকে, ওগুলো পড়বেন। আচ্ছা, ওগুলো হচ্ছে জাস্টিফাই দ্য স্টেটমেন্ট হিসেবে আসতে পারে। আর ম্যাথ প্রবলেমের জন্য হচ্ছে যে স্লাইডটা দিয়েছি, এক্সটেনশন অফ অ্যামিটার আর ভোল্টমিটার রেঞ্জ, সেটা আসতে পারে। আর হচ্ছে আজকে ক্লাসে হচ্ছে পড়ালাম হচ্ছে প্রথমে কি আই ইকুয়াল আই এম ইন্টু 1 + আর এম বাই আর অফ এস এইচ, আর ভোল্টমিটারের জন্য এমন একটা পড়িয়েছি। সো এই দুইটার মধ্যেও একটা আসতে পারে। এইগুলো একটু ভালো করে দেখবেন। সো এই কিছু কিছু ছোট ছোট জিনিসগুলো যদি ভালো করে দেখেন, তাহলে আশা করি পরীক্ষায় সবই পারা যাবে। পরীক্ষায় একদম সহজ কোশ্চেন হবে, যা পড়িয়েছি তার মধ্যে থেকেই কোনো কিছুই আনকমন আসবে না আশা করি। আচ্ছা, ইরোর সম্পর্কে কিন্তু পড়িয়েছিলাম, হ্যাঁ, ইরোরগুলো একটু ভালো করে পড়বেন। বেশ কিছু টাইপের ইরোর দেখিয়েছিলাম, র্যান্ডম ইরোর, ইনস্ট্রুমেন্টাল ইরোর, সিস্টেমেটিক ইরোর, এগুলোও একটু পড়বেন। আর মেজারমেন্টের সংজ্ঞা, ইনস্ট্রুমেন্টের সংজ্ঞা, মেজারমেন্টের ক্লাসিফিকেশন, তারপর অ্যাপ্লিকেশন, ইনস্ট্রুমেন্ট পার্মানেন্ট ম্যাগনেটের জন্য 2টা কিছু জাস্টিফাই দ্য স্টেটমেন্ট আকারে কোশ্চেন, এই তো এরকম টাইপের কোশ্চেনই আসবে আশা করছি।